কাছে আসবি না আমার। সোয়ার কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম সেদিন, কিন্তু আমি তো তোর বর। আমি তোকে বর হিসাবে মানি না। যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। সেলফিশের কি দেখলি তুই? তুই আমার লাইফটি হেল্প করে দিলি নিজের স্বার্থের জন্য। তুই যেমন একসময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপ নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো নতুন করে আজ শুরু করব, কিন্তু তুই সে ধরনের মেয়ে না। আমি আর বাবা তোকে ইউজ করেছি। হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা, তাহলে তোকে আমার সাথে বিয়ে দিলেন কেন? আর অন্য কাউকে পেলেন না? তাই তুই কি বলতে চাচ্ছিস? তুই বিয়ে ভেঙে দিবি? আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে, মনে করে দেখ। তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলবি বল, বাবা মাকে নিয়ে কিছু বলবি না? কি করবি রে তুই, কুত্তার বাচ্চা? সর সামনে থেকে, জানোয়ার কোথাকার। দুইটা ঠাস ঠাস করে বসিয়ে দিলাম। তুই কতটা নিস তার প্রমাণ দিলি। আমি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? কিন্তু তুই যারা এই দুনিয়া নেই তাদের নিয়ে খারাপ কথা বলতেছিস। টাকা থাকলে বড়লোক হওয়া যায় না? ছোঁয়ার ঠোঁটের নিচ দিয়ে রক্ত পড়তেছে, মাথা নিচু করে বসে আছে। থাক তুই তোর সম্পত্তি নিয়ে, তুই তো এই সম্পর্ক রাখতে চাস না। আজ চলে যাচ্ছি, ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসবো। সেদিন সোহাকে কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার বাসর রাতের দিনে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, ছোঁয়ার ছিল। আপনারা ভাবছেন সোহাকে, আর ওর সাথে আমার বিয়ে হলো কিভাবে? ছোঁয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার অনেক টাকা, তাই দিমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন আমার মতো গরিবের সাথে ওর ফ্রেন্ডশিপ হলো কিভাবে? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় ছোঁয়া সামনে আসে। তোমার নাম সিয়াম? হ্যাঁ বলুন। আসলে আমার ফিজিক্সের নোটসগুলো একটু লাগতো, দিতে পারবেন? অবশ্যই। তারপর ওকে নোটসগুলো দেই। এভাবে কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া, এভাবে ফ্রেন্ডশিপ চলছিল। ওর ফ্রেন্ডশিপ অবশ্য করুণা ছিল, কারণ আমি অনাথ, দুনিয়াতে কেউ নেই, তাই করুণা করে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত আমাকে। আমি সব বোঝার মধ্য দিয়েও না বোঝা ভান করে চলতাম। কি করব, আমি তো অনাথ, আমি তো করুণা পাত্র হওয়ার যোগ্য। মাঝে মাঝে মনটা খারাপ হতো। যদি আমার বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা বলতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরে বকাঝকা করতো। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে রাখতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসা ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকে বোঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে বড় চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতার এই ভালোবাসাটাকে ঠেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কেঁদে যায়, যেমনটা আমার ক্ষেত্রে। ভার্সিটিতে থাকাকালীন সোহা প্রায় আমাকে ওদের বাসায় নিয়ে আসতো, ভালো মন্দ খাওয়াতো। মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো, কিন্তু আমি নিতাম না। কারণ যেটা নিব সেটা যদি ফেরত না দিতে পারি তাহলে নিজের কাছেই খারাপ লাগতো। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। সোহাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, আমি অনেক গরিব। এটা একটা ছোট শব্দ, কিন্তু এর বোঝাটা অনেক বড়। ও একজন বড় লোকের মেয়ে, আমার মতো অনাথ ছেলে যে ব্যস্ত থাকে সারা বছর, 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয়, তার সাথে প্রেম করবে, এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল। সো আমাকে অনেক কেয়ার করতো, কিন্তু ওর কিছু কথার মধ্যে আমার জায়গা চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো, তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কুনজরে তাকাতে পারে, ছোট লোক কোথাকার। এছাড়াও ওর কথাবার্তা চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার, এগুলো কথা ফ্রিতে শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। কিন্তু যে জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সে খুব খারাপ লাগতেছিল। সোয়া ওর কার্ডটা যখন আমার হাতে দিল, তখন কার্ডটা হাতে নিতে হাতটা কাঁপতেছিল, চোখ দিয়ে জল পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখেছিলাম। এমনকি সোয়ার বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবেসেছিলাম তার বিয়ে দিতেছি। কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা অজানা। তারপর সোয়ার বাবা ওর বিয়ে আমার সাথে দেন। প্রথমে না করি, কারণ ওনাদের সাথে আমার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসরাতের কথা তো আপনাদের বললাম। সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আজ প্রায় 4 মাস হয়ে গেল। সোয়াকে দেওয়া কথার 1 মাস বেশি। পুরনো শহরটায় আজ আবার বসে আছি। আকাশটা মেঘলা, কখন যেন অঝরে বৃষ্টি নামবে। পুরনো কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর ছোঁয়া প্রায় রাতে বসে থাকতাম।
ব্রিজের এক কোণে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরিয়ে পুরনো গল্প খুনসুটি কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটে কোণে হাসি চলে আসলো। তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। ছোঁয়ার সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে লাগলাম। ছোঁয়া আমার বউ, কিন্তু বাসরাতের পর থেকে তাকে আমি দেখিনি। হাস্যকর হলেও এটাই বাস্তব। হয়তো ও এখন ভালো বড়লোক ছেলে পেয়ে গেছে, কিন্তু ও কি আবার বিয়ে করেছে? কথাটা ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। এই চেনা শহরে ফিরে আসা দুইটা কারণ, তার মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জোরে একটা বৃষ্টি শুরু হলো। কাগজটা ব্যাগে ঢুকিয়ে সিগারেটটা ফেলে দিলাম। তারপর হাঁটতে লাগলাম। কোনো কিছু পাচ্ছি না যে উঠে যাব। ঝুম বৃষ্টিতে একলা রাস্তায় হেঁটে চলেছি। হঠাৎ করে সামন দিয়ে একটা ট্যাক্সি আসলো। আমি জোরে ডাক দিলাম, ট্যাক্সি। আমার ডাক শুনে ট্যাক্সি দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওর দরজা খুলতেই বড় একটা ধরনের শক পেলাম। 4 মাস অনেকটা বদলে গেছে, কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ভিতরে সোয়া বসেছিল। আমি ওকে দেখে যতটা স্বাভাবিক ও হয়তো নয়। ও চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। স্যার যাবেন? ড্রাইভারের কথায় বাস্তবে ফিরলাম। না, যাও। তারপর সেখান থেকে চলে আসলাম। আগে থেকে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আসার সময় ছোঁয়ার মুখটা খুব ভেসে আসছিল। অনেকটা বদলে গেছে ও। চুলগুলো আগের মতো আর ছোট নেই, বেশ বড় করে রেখেছে। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে না হয়তো, কারণ ওকে শাড়িতে দেখলাম বেশ মানিয়েছে। ওকে শাড়িটায় একদম পরিদের মতো লাগছিল। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দাওয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরালাম আর মায়ামাখা বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম। এখন আর ছোঁয়ার জন্য অতটা আবেগ আসে না, কারণ আমার ভুলটা ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে ওর পিছনে পিছনে ঘুরতাম, কথাগুলো ভাবলে হাসি পাচ্ছে। সারাদিন ওর কথা মতো উদ্বোস করতাম। শ্যাম, এটা কর, ওটা কর, এটা করবি না, ওটা করবি না। দিনগুলি চোখের সামনে ভেসে উঠতেছে, কিন্তু তার জন্য আর আবেগ প্রকাশ পায় না। আবেগটা আজ সিগারেটের ধোঁয়ার সাথে হারিয়ে গেছে একাকিত্বের বাতাসে। সারা রাত ব্যালকনিতে বসে থাকলাম। শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হাতে আছে আমার ছোঁয়ার ডিভোর্স পেপার। আজ আমি নিজে কথাটা রাখতে যাচ্ছি, যেটা আমি ওকে বাসরাতে দিয়েছিলাম। একটা রিক্সা নিয়ে ছোঁয়ার বাসার সামনে গেলাম। বাসাটা চিরচেনা, কিন্তু মানুষগুলো হয়তো চিনতে পারেনি। দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। হয়তো কাজের লোক। কাকে চাই? ম্যাডাম বাসায় আছেন? হুম। একটু ডেকে দিবেন? আচ্ছা, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। বলে মহিলাটি চলে গেল। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, কারণ ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি পিছনে ঘুরে বাসা বাগানটা দেখতে লাগলাম। একটু পর কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকে দেখে ছোঁয়া। আমাকে দেখে অনেকটা অবাক হলো। তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কেমন আছো? জি ভালো। ভেতরে আসো। না, তার কোনো দরকার নেই। এই নিন। কি এটা? যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। পেপারটা এগিয়ে দিয়ে বললাম, পরে দেখে নিন ঠিক আছে কিনা, আর আমার সাইন দেওয়া আছে। সোয়া পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটু পর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। কি ঠিক আছে? আর সরি আপনাকে 1 মাস বেশি দেরি করানোর জন্য। আসলে পেপারের কাজটা একটু করতে ভেজাল হয়েছিল। আপনি খুশি তো? আজ আপনি মুক্ত। আজ আসি, ভালো থাকবেন। বলে চলে আসলাম। পিছনে ঘুরে ওদিকে তাকাইনি। হয়তো ও আজ অনেক খুশি, আমিও খুশি, কারণ ভালোবাসা মানুষটি খুশি হয়েছে। ওখান থেকে বাসায় চলে আসলাম। সারাদিন বাসায় টুকটাক গুছিয়েছি। বিকেলে বাজার করে এনে রান্না করলাম। একা থেকে রান্না করা শিখে গেছি, কারণ বাকিটা জীবন একাই কাটাতে হবে। রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যেতে হবে। আমি এখন একটা বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজার পদে প্রমোশন পেয়ে এখানে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ক্যাবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর একজন কর্মকর্তা এসে বলল, বস এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। আমি বসের রুমে গিয়ে দরজা নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। ভিতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। দরজা ঠেলে ভিতরে ঢুকতে সবকিছু অন্ধকার হয়ে গেল, কারণ ভিতরে ছোঁয়া বসেছিল। আমি ওকে দেখে অনেক অবাক হলাম, কিন্তু ও আমাকে দেখে একটু অবাক হলো না। হয়তো ও আমাকে চিনতেও পারছে না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হ্যালো মিস্টার সিয়াম। আমি চুপ করে আছি। এই যে আপনাকে বলছি। ওর কথা বাস্তবে ফেললাম। হ্যালো ম্যাম। বসুন। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। কি খাবেন? না ম্যাম, আমি কিছু খাবো না, ধন্যবাদ। সোয়া আর কিছু বললো না। সোয়া আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওদিকে তাকিয়ে থাকা দেখে বেশ অস্বস্তি বোধ করলাম।
ম্যাডাম আমি যাই তাহলে। আসুন। আমি সেখান থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলাম। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে নিলাম। রাতে ঘুম আসছিল না, কারণ সোয়ার সেই মায়াবী তাকিয়ে থাকা চেহারাটা চোখ বন্ধ করে ভেসে উঠছিল। আমি কি সোয়াকে এখনো ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করলাম। না, সেটা কিভাবে সম্ভব হয়? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর ওর হয়তো বয়ফ্রেন্ডও আছে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। তাই ছাদে গিয়ে সিগারেট ধরালাম। পুরো রাত ঘুমাইনি, প্রায় রাত আমি নির্ঘুম ছিলাম। এখানে এসেও সে পুরনো অভ্যাসটা পাল্টানো গেল না। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। তাড়াহুড়োয় নাস্তা করা হয়নি। অফিসে গিয়ে নিজে কাজে মন দিলাম। একটু পর একজন ফাইল নিয়ে আসলো। আই এম কামিং স্যার। ইয়েস কামিন। স্যার এই ফাইলটাতে একটু সাইন লাগতো। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। আমি সিমি। আমি সিয়াম। তুমি আমার বয়সের, তাই তোমাকে স্যার বলতে পারবো না। ঠিক আছে, তুমি করে বলিও। ওকে আসি তাহলে। সিবি চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। একটু পর একটা ফোন আসলো। হ্যালো। তাড়াতাড়ি আমার রুমে আসো। সোয়া রুমে গেলাম। গিয়ে দেখি ও মাথায় হাত দিয়ে বসে আছে। ম্যাম কিছু বলবেন? সিয়াম, আমি তোকে ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তোর উপর জোর খাটাতাম, কারণ আমি চাইতাম না যে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস। অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর বাসর রাতের দিন আমি তোকে ওভাবে বলতে চাইনি। আমার তোর উপর অভিমান হয়েছিল, কারণ বাবা তোকে বিয়ের কথা বলার পরেও তুই না বলে দিলি। সেই কারণে আমি তো তোকে ভালোবাসি, তাই তো প্ল্যান করে আমার বিয়েটা ভাঙলাম, যাতে বাবা কোনো উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দেয়। কিন্তু পরে যখন তুই চলে গেলি, আমি সারা রাত কেঁদেছি। তুই যদি একবার পেছনে ফিরে তাকিয়ে দেখতি তাহলে বুঝতে পারতি আমি তোকে এই 4 মাস ধরে অনেক খুঁজেছি। প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তোকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আমাকে মাফ করে দে। সোয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ওকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। এসব কথা বলার সময় অনেক আগে চলে গিয়েছে। আপনার আর আমার মধ্যে কিছুই নেই। আপনার আর আমার একটা সম্পর্ক বস আর কর্মচারী, এর থেকে বেশি কিছু নয়। কিছু কাজ থাকলে বলেন, না হলে আমি আসতেছি। সোয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। চুলগুলো ওর মুখের সামনে চলে এসেছে। বেশ মায়াবী লাগতেছে। ইচ্ছে করতেছে ওর চুলগুলো নিজের হাতে সরিয়ে দেই, কিন্তু ওর মায়ে পড়লে হবে না। আমি আসি তাহলে, কথাটা বলেই বেরিয়ে আসতে লাগলাম। আমি নিজের ভালোবাসাটা আদায় করে নেব। তুই ভালো করেই জানিস আমি কতটা জেদি। আমি তোর অভিমানটাকে সরিয়ে ভালোবাসাটাকে বের করেই আনবো। আমি তোকে কথা দিচ্ছি। দেখা যাবে। তারপর নিজে কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসায় আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। একটু পর সিমি আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। সিমির সাথে কথা বলতে লাগলাম। মেয়েটা কথা বলতেও পারে, শুরু করলে শেষ করতে চায় না। এরই মধ্যে সোয়া এসে আমাদের দেখে রাগে লাল হয়ে গেছে। কিছু বলল না, নিজের কেবিনে চলে গেল। একটু পর পিয়নকে দিয়ে আমাকে ডাক দিল। সোয়া রুমে গিয়ে নক দিলাম। আসবো ম্যাম? আসুন। আমি ভিতরে গেলাম। বসুন। না ম্যাম, কি কাজ আছে দিন? বসতে বলছি না? আমি কোনো কথা না বলে বসে পড়লাম। আমি বসতে সোয়া উঠে দাঁড়ালো। উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব। আমি সিটে বসে আছি। সোয়া এসে আমার সামনে ডেস্কটা উঠে বসলো। আপনি এভাবে বসলেন কেন? নিজের চেয়ারে গিয়ে বসুন। সেটা পরে দেখা যাবে। আগে বল, তুই ওই সিমির সাথে এত হেসে কথা বলছিলিস কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কে বলার? তোর ব্যাপার মানে? আমি তোর বউ। ছিলেন। সোয়ার মুখটা মলিন হয়ে গেল। কি যেন ভাবতে লাগলো। আমি তাহলে আসি ম্যাম, আমার কাজ আছে। আমার কথায় সোয়ার ধ্যান ভাঙলো। না, কোথাও যেতে হবে না, বসে থাক এখানে। কিন্তু আজ তো মিটিং আছে। ও, তাহলে যাও, বাকি ব্যবস্থা আমি পরে করছি। আমি উঠতে যাব, তখন ছোঁয়া আবার ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিল। কোথায় যাচ্ছ? আপনি তো যেতে বললেন। আগে একটা কিস দাও, তারপর যেও। কি? আগে কিস দাও, তারপর যেও। পারবো না, পাগল নাকি? আপনার বপের কাছে যান। একটা কেন, 1000 কিস দিবে। অত কথা শুনতে চাই না, দিবি কিনা বল। না, দিব না। তাহলে যা করার আমাকেই করতে হবে। যা ইচ্ছা করে নিন। তখন ছোঁয়া ওর মাথা আমার মাথার কাছে আনলো। ও টেবিলের উপর বসে থাকায়
মাথা উঁচু করে ওর দিকে তাকাতে হচ্ছে। আমি ওর দিকে তাকাতে যাব, তখনই দু হাত দিয়ে আমার গালটি ধরলো। ওর কপালের সাথে কপাল ঘুষতে লাগলো। কেমন যেন একটা ভালো লাগা নিজের ভেতর কাজ করতে লাগলো। ওর নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর ও ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনতে লাগলো। আমি বাধা দিলাম। ম্যাম, কি করছেন? একজন বউ তার বরের সাথে যা করে। বলেই ও আমার হাতটা সরিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমরা দুজন হাঁপাতে লাগলাম, কিন্তু মুসকে মুসকে হাসতে লাগলো। আপনি এটা কি করলেন? তুমি তো বললে যা করার করে নাও, তাই আমি যা করার করে নিলাম। আমি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজে কেবিনে গিয়ে বসলাম। বসে শুধু সোয়ার কথা ভাবতেছি। চওড়া গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে আবার টানতেছে। বারবার সেই কিছু কথা মনে পড়তেছে, আর ঠোঁটের কোণে হাসি চলে আসতেছে। এত হাসি কিসের? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে সিমি। একা একাই হাসছেন, পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হতে যাব কেন? তাহলে একাই একাই হাসছেন যে? পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই। আমিও শুনি কি কথা। পরে একদিন শোনাবো। হঠাৎ এই সময় আসলেন যে, কোনো দরকার আছে কি? না, সেরকম কিছু না, লাঞ্চ টাইম হয়ে গেছে তো, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। ও আচ্ছা, বসুন, আমি খাবার অর্ডার করি। আমি ফোন নিয়ে পিয়নকে বললাম নিচের রেস্টুরেন্ট থেকে খাবার আনতে। তারপর দুজনে গল্প করতে লাগলাম, কিন্তু আমার গল্প করার কোনো মুড নেই। শুধু সোয়ার মায়াবী চেহারাটা ফুটে আসতেছে, আর এদিকে রিমি বক বক করেই যাচ্ছে। একটু পর পিয়ন খাবার নিয়ে আসলো। দুজনে হাত ধুয়ে খেতে লাগলাম, আর হালকা পাতলা হাসি ঠাট্টা করতেছিলাম। তখনই দেখলাম সোয়া গ্লাসের বাইরে থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল, কিছু না বলে। খাওয়া শেষ করে সিমিকে বিদায় দিলাম, আর নিজের কাজগুলো করতে লাগলাম। অফিস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামলো। গ্লাসটা নামালো। ভিতরে সোয়া। গাড়িতে ওঠ। না ম্যাম, ঠিক আছে, আমি সামনে থেকে রিক্সা নিয়ে যাব, আপনি চলে যান। উঠতে বলছি না? দেখুন ম্যাম, আপনি আমার বস অফিসে, তাই এখানে জোর খাটাতে আসবেন না। উঠবি না? আমি গাড়ি থেকে নেমে ওইটা করব। এখন সবার সামনে করলে সবাই ফ্রিতে শো দেখবে। যদি না চাস সবাই ফ্রিতে শো দেখুক, তাহলে উঠে পড়। আমি ভাবলাম ভিতরে তো যাব না, আর বাইরে দাঁড়িয়ে থাকলে ইজ্জত সব শেষ হয়ে যাবে। দৌড় মেরে পালিয়ে যাই। যেই এক দুই ধাপ দিলাম, ছোঁয়া পিছন থেকে বলল, পালাচ্ছিস? পালা, কিন্তু রাত শেষ ওই অফিসেই আসবি, আর কাল সবার সামনে কিস করব। কথাটা শুনে দাঁড়িয়ে গেলাম। ঠিকই তো, কাল আবার অফিসে যেতে হবে। ছোঁয়া যেরকম জেদ, কথার খেলাপ করবে না, তাই গুটি গুটি পায়ে ফিরে এসে গাড়ির দরজাটা খুলে ভিতরে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। আমি গুটিসুটি মেরে বসে আছি। ছোঁয়া আমার কাঁধে মাথা দিয়ে বসে রইল। পরন্ত বিকেলে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছিল, আর মোড়টা যে কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। একটু দূরে যেতে ছোঁয়া গাড়ি থামাতে বলল, আর আমাকে নামতে বলল। আমি নেমে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলল। ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে, আমাদের যেতে দেরি হবে, তাই পাঠিয়ে দিলাম। আসো আমার সাথে। না, আমার বাসায় যেতে হবে, কাজ আছে। প্লিজ, কিছুক্ষণ পর চলে যাব। ওর দিকে তাকালাম, এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চলুন। তারপর দুজন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই ব্রিজে গেলাম। তোমার মনে আছে এই ব্রিজে আমরা কত আড্ডা দিয়েছি? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দুজনে ব্রিজে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। নিচে নদীতে সূর্য পরন্ত আলো যেন অন্যরকম এক মুহূর্ত ফুটিয়ে তুলেছিল। পশ্চিম আকাশে উড়ে যাওয়া মেঘগুলো এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। ছোঁয়া আমার হাত ধরে কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা হয়নি। তুমি কি আমাকে সত্যিই আর ভালোবাসো না? ওর কথা শুনে অবাক হলাম, কারণ কি বলবো আমার জানা নেই। কি হলো, চুপ করে আছো কেন? সেটা না হয় না জানাই থাকলো, ডিভোর্স তো হয়ে গেছে, এখন পুরনো কথা ঘেটে লাভ কি? আমার কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা দুজনে চলে আসলাম। আজ দিনটা খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। কারণটা আমি নিজেও জানি না। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। গিয়ে নিজে কেবিনের সামনে আমার নাম লেখার জায়গায় আনোয়ার সাহেবের নাম লেখা। তাহলে কি সোয়া আমাকে চাকরি থেকে বের করে দিল? হঠাৎ পিছন থেকে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকতেছি। আমি ছোঁয়া রুমে গিয়ে দরজা নক করলাম। সোয়ার কেবিনে ঢুকতে মাথা ঠাডা পড়লো, কারণ সেখানে দুইটা ডেস্ক ছিল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আমার কেবিন কি চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, আজ থেকে আপনি এখানে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম, এখানে কেন? অফিসার কেবিন নেই তাই। কিন্তু ম্যাম, অফিসে তো অনেকগুলো কেবিন ফাঁকা আছে।
আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। কি আর করার, চাকরিতে তো ছাড়তে পারবো না, কারণ এখন আরেকটা ভালো মাইনের চাকরি পাওয়া মুশকিল নয়, একদম অসম্ভব ব্যাপার। আমি সাইডে ডেস্কটায় বসে কাজ করতে লাগলাম, কিন্তু সোয়া কাজ বাদ দিয়ে চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে আমাকে দেখছে, যেটা খুব অস্বস্তিকর যে কোনো মানুষের জন্য। কারণ কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি না চাইলেও তার দিকে আপনার নজর যাবে। আমি বারবার সোয়ার দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে ওর দিকে চেয়ারটা ঘুরে নিলাম। ম্যাম, আপনার দেখা হলে আমি একটু কাজ করি। মানা কে করেছে? করো। আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে কাজ করব? সেটা আমি কেমন করে জানবো? এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, লুচ্চ মাইয়া কোথাকার। আমি নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া বাইরে কোথায় যেন চলে গেল। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ছাড়া, কারণ একটা আর্জেন্ট ফাইল জমা দিতে হবে। কিন্তু পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, কিছু করার নেই। সাইডে রাখা এক গ্লাস পানি পুরোটা খেয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে ছোঁয়া রুমে আসলো, এসে একটা প্যাকেট থেকে কি যেন বের করলো। আমি নিজে মনে কাজ করে যাচ্ছি, কিন্তু পেটে খিদে আর কাজটা তাড়াতাড়ি দিতে হবে। একটু বাদ ছোঁয়া আমার সামনে আসলো, একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তারপর আমার চেয়ারটা ঘুরিয়ে আমাকে ওর দিকে করে নিল। ম্যাম, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কাজ করতেছি? কাজ পরে করবা, আগে খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাওনি। তারপর ছোঁয়া আমার মুখের সামনে খাবার ধরলো আর মায়াবের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন ম্যাম, আমার এখন খাওয়ার সময় নেই, কাজটা শেষ করে আমি বাইরে গিয়ে খেয়ে নিব। এটা খাবি না মিষ্টি খাওয়াবো? মানে? দাঁড়াও। ছোঁয়া ওর চেয়ারটা আমার চেয়ারের কাছে নিয়ে আসলো। আমি আবার ওকে দূরে ঠেলে দিলাম। ম্যাম প্লিজ কাজটা করতে দিন, আপনি তো জানেন কাজটা কতটা ইম্পর্টেন্ট। আমি কি তোমাকে মানা করছি কাজ করতে? তুমি কাজ করো। কাজ করলে খাবো কেমন করে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না ম্যাম, এটা সম্ভব নয়। আপনি আমার বস, আশা করি আপনি এই সম্পর্কটার মর্যাদা রাখবেন। আমি নিজের কাজ মন দিয়ে করতে লাগলাম। ছোঁয়া নিজের রিক্সে গিয়ে ফাইল দেখতেছিল। 1 ঘন্টা পর কাজ শেষ করে ছোঁয়ার কাছে ফাইলটা দিলাম। কাজ শেষ হয়েছে, এবার খাবারটা খেয়ে নাও। আমি আর মানা করলাম না, কারণ যে পরিমাণ খিদে লেগেছিল তা বলার মতো না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আমার প্লেটটা নিতে যাব, তখনই দেখলাম পাশে আর একটা প্লেট ঢাকা দেওয়া। তার মানে ছোঁয়া এখনো খায়নি, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মুখের দিকে তাকে দেখলাম একদম শুকিয়ে গেছে, হয়তো সকাল থেকে কিছু খায়নি। ম্যাম, আপনি খাবেন না? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি কি বলবো বুঝতে পারছি না, কেন জানি ওর মায়ের ধীরে ধীরে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ওর ওই মিষ্টি চাহনিতে। আমি খেলাম না, প্লেটটা নিয়ে ওরকম বসে রইলাম। ছোঁয়া ফাইল চেক করতে ব্যস্ত। কি হলো, তুমি খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। ছোঁয়া ফাইলটা রেখে সোফায় এসে বসলো, হাত থেকে প্লেটটা নিল। হ্যাঁ করো। আপনি খাবেন না? খাবো, আগে তুমি খাও। আপনি খান, আমি নিজে খেয়ে নিতে পারবো। হ্যাঁ করতে বলেছি না? সিমের সাথে তো ভালো লাঞ্চ করতে পারো, আর আমি খাইয়ে দিলেই ভালো লাগে না? আমি আর কথা বাড়ালাম না। ছোঁয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় ওর চুলগুলো মুখের সামনে চলে আসতেছিল। ইচ্ছে করছিল নিজের হাতে চুলগুলো গুছিয়ে দেই, কিন্তু নিজেকে আটকে রাখলাম। আমাকে খাওয়ানোর পর ছোঁয়া নিজে খেয়ে নিল। বিকেল অফিস থেকে বেরিয়ে সিমির সাথে দেখা। সারাদিন কাজে ব্যস্ততায় ওর সাথে দেখা হয়নি। কেমন আছো? ভালো, তুমি? ভালো। চলো কফি খেয়ে আসি। চলো। যখনই সামনে যাব তখন দেখি ছোঁয়া রাগ লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বললো না, গাড়িতে করে চলে গেল। আমি আর সিমি গল্প করতে করতে কফি শপে গেলাম। কফি খেয়ে বাসা চলে আসলাম। রোজগার মতো রান্না করে খেয়ে ছাদে গিয়ে একা সিগারেট ধরালাম। ছোঁয়ার কথা মনে পড়তে লাগলো। আগের মতোই আছে, একটুও পাগলামি কমেনি। আমি যত নিজের মনকে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি না, মনটা ততই ওর দিকে চলে গিয়েছে। আমি যে ছোঁয়াকে কতটা ভালোবাসি তা আমি প্রকাশ করতে পারবো না। তাই তো ওর খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলাম। কিন্তু আমি কি ওর ভালোবাসাকে মেনে নিব? কিছুদিন অপেক্ষা করে দেখি না কি হয়, তারপর না হয় ওকে আপন করে নিব। আমাকে কষ্ট দেওয়ার ফল ওকে তো ভোগ করতেই হবে। তারপরের দিন অফিসে গিয়ে দেখি সিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তখন ছোঁয়া এসে দাঁড়ালো। এই যে মিস সিমি, এখানে আপনাকে কি আমরা গল্প করার জন্য বেতন দেই? আপনি সারাদিন গল্প করে সময় কাটিয়ে দেন, একটা কর্মের নয় আপনি। যান, নিজের কাজ করুন। সিমি মুখ কালো করে চলে গেল। ছোঁয়ার কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল। ওর আগে চেহারা দেখলে যে কেউ ক্রাশ খাবে। এই যে তুমি কেবিনে যাও, আমি আসছি। আমি কেবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর সিমি আসলো। আরে তুমি? একটা ফাইল সাইন করাতে হবে।
ও দেও, আমি সাইন করে দিলাম। সিবি চলে গেল। সোয়া রুমে ঢুকলো। ও কেন এসেছিল? ফাইল সাইন করে নিতে। আর যেন ওর সাথে না দেখি। কেন? আপনি কে আমাকে বলার? আমি কে দেখাচ্ছি। সোয়া দরজা লক করে দিয়ে আসলো। এসে আমার কলার ধরে উপরে উঠালো। আর কোনোদিন যদি ওর সাথে কথা বলতে দেখেছি তাহলে মেরে ফেলবো, মনে থাকে যেন। আমি ওর সাথে কি করব না করব তাতে আপনার কি? আমারই সব, আমি যেটা বলবো সেটা না শুনলে দেখতে পাবি। আপনার যা ইচ্ছা করুন, আমি তোর সাথে কথা বলবো। আর মেয়েটা অনেক কিউট। ছোঁয়া কি যেন ভাবলো, তারপর কলা ছেড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে, আর চোখের কোনো জল। এতটুকুতে খারাপ লাগছে তোমার? আমি যে এই কয়েকটা মাস কেমন করে কাটিয়েছি শুধু আমি জানি। ভালোবাসা মানুষের কাছ থেকে আঘাত পেলে পুরো দুনিয়াটা উলটপালট হয়ে যায়, যেটা হয়তো তুমি এখন বুঝতে পারছো। আমি নিজের কাজ করতে লাগলাম। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। দূর, যাওয়ার হয়ে গেছে। পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব। নিজের মনে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া কান্না করতে করতে ও ডেস্কে ঘুমিয়ে পড়লো। আমি বাইরে গেলাম, দেখে সিমি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? একটু দরকার আছে। কি দরকার বলো? চলো লাঞ্চ করি আগে। চলো। তারপর দুজনে মিলে লাঞ্চ করলাম। কি যেন বলতে চেয়েছিলে? পরে একদিন বলবো, আজ না। আচ্ছা। তারপর অফিসে চলে আসলাম। আসার সময় ছোঁয়ার জন্য খাবার নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। এসে দেখি ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে আছে। ম্যাম, এই নিন। কালকে আপনি আমাকে ট্রিট দিয়েছেন, আজ আমি আপনাকে দিয়েছি। কোথায় গিয়েছিলে? লাঞ্চ করতে। কার সাথে? আমি আর সিমি। ও, ভালো। ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কি হলো, খাবেন না? না, ইচ্ছে নেই। ছোঁয়াকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে কিছু মুখে পড়েনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে ওর সামনে গেলাম। খেয়ে নিন। না, খাবো না, যাও এখান থেকে। চলে যাব, কিন্তু খেয়ে নিন। বলছি না খাবো না। নিন, হা করুন। কি হলো? সোয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হা করলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে যখন আমি উঠতে যাব, তখন ছোঁয়া আমার হাত টান দিয়ে আবার বসিয়ে দিল। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। হাসতো কেন? আপনার কথা শুনে। আমি আপনাকে খাইয়ে দিলাম কারণ কাল আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, তাই আজকে সেটা শোধ করে দিলাম। আমি উঠে গেলাম। কিছুদিন এভাবে চলতে লাগলো। আমি এখন সোয়াকে রাগানোর জন্য সিমির সাথে বেশি করে কথা বলি, কিন্তু এমনটা হবে ভাবিনি। আমি অফিস থেকে বের হয়ে আসতেছিলাম। অফিসে কেউ ছিল না, আমি, সিমি, সোয়া আর পিয়ন ছাড়া। আমি গেটে বাইরে আসতেই সিমি ডাক দিল। হ্যাঁ বলো। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আসলে সিয়াম, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সিয়াম, মোর দেন মাই লাইফ। বলে সিমি আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিলাম, কিন্তু পিছনে তাকে দেখি সোয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কান্না করতে করতে চলে গেল। যা, সব গন্ডগোল পাকিয়ে গেল। বাসায় চলে আসলাম। সিবিকে সব বুঝিয়ে দিয়েছি। ও মানতে চাইছিল না, কিন্তু আমার কিছু করার নেই। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্ক আবার চেঞ্জ। এইবার আগের রুমটাই দেওয়া হয়েছে। আমি ছোঁয়া রুমে গেলাম। গিয়ে দরজা দিয়ে উকি মারতেই দেখি ও কান্না করতেছে। আসবো? কথাটা শুনে উপরের দিকে তাকালো, তারপর নিজের চোখ মুছে নিল। আসুন। আসলে কালকে যে ব্যাপারটা ঘটেছে আমাকে আর বলতে দিল না। থাক, আর বলতে হবে না। আমি বুঝে গেছি আমারই ভুল ছিল। তোমাকে আবার ফিরে পেতে চেয়েছিলাম, নিজের ভুলগুলোকে ভালোবাসা দিয়ে শোধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো হলো না। তুমি সিমিকে ভালোবাসো, ওকে নিয়ে সুখী থেকো, এটাই আশা করি। আমার পুরো কথাটা শোনো আগে। আমাকে ভুল বুঝতেছো তুমি। এখানে আর বোঝার মতো কিছু নেই। কিন্তু আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। আগে আমার কথাটা তো শোনো। আমি আপনাকে যেতে বলেছি। আমি আর কিছু বললাম না, সেখান থেকে বেরিয়ে আসলাম। অফিস টাইম শেষে আমি ছোঁয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর সোয়া আসলো। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সোয়া, আমার কথাটা তো শোনো। পথ ছাড়ুন আমার। আর আমি আপনার বস, কথাটা যেন মনে থাকে আপনার। সোয়া যেতে লাগলো, তখন আমি ওর হাতটা টেনে ধরলাম। তখনই ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি সোয়ার এমন ব্যবহার দেখে বেশ অবাক হলাম, কিন্তু ঠোঁটে কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ভালোবাসা বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে ভালোবাসবে কি করে? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে। আর তোমাকে ভালোবাসার কথা বলে লজ্জা দিব না। ধন্যবাদ তোমাকে এই ব্যবহারটা উপহার দেওয়ার জন্য। আর এই ভালোবাসা ভনিতা না করলেও পারতেন। কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। চলে যাব হয়তো এই চেনা শহর ছেড়ে। এই শহর শুধু আমাকে কষ্ট দিয়েছে,
ভালোবাসা না, চলে যাব হয়তো এই শহর ছেড়ে, আর হয়তো আশা হবে না। ছোঁয়ার কথাগুলো অনেক মনে পড়বে, কিন্তু কিছু করার নেই আমার। ভালোবাসার মর্যাদা যে দিতে পারে না, যার কারণে আজ আমার ভালোবাসার নৌকা মাঝ নদীতে ডুবে যাচ্ছে। শুধু এটাই চাইবো, ছোঁয়া যেন ভালো থাকে। আমার থেকে হাজার গুণ ভালো ছেলে পাবে ও। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে লাগলো। সারা রাত না ঘুমিয়ে ছোঁয়ার সাথে কয়েকটা দিনের কথাগুলো ভাবছিলাম। ওর পাগলামো, নিজের হাতে খাইয়ে দেওয়া, ওর শাসনগুলো খুব মিস করব। ও হয়তো এগুলো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না। মরা আগের মুহূর্ত পর্যন্ত আমি ছোঁয়াকে ভালোবেসে যাব, আর ওর কথাগুলো স্মরণ করে যাব। হাজারো কথা মনে বাসা বেঁধেছিল, কিন্তু সেগুলো যাকে বলতে চেয়েছিলাম আর সেই দূরে। এইসব কথা আর কোনো মানে হয় না। আজ তার আর আমার পথ দুটো দুই ভাগে এসে থেমেছে। আজ থেকে তার আর আমার পথ হয়তো আলাদা হয়ে যাবে চিরতরে। সারা রাত ছাদে কাটিয়ে দিলাম। পরের দিন শরীরে হালকা জ্বর আসলো, তাই অফিসে গেলাম না। 2 দিন পর অফিসে গেলাম। কেবিনে গিয়ে রেজিগনেশন লেটারটা টাইপ করলাম। টাইপ করে সোয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। তারপর দরজা নক করলাম। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই দরজাটা খুলে ভিতরে গেলাম। ছোঁয়া আনমনা হয়ে কি যেন ভাবছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা একদম শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি ওকে ডাক দিলাম, ম্যাম। আমার কথা শুনে ওর ধ্যান ভাঙলো, সাথে সাথে নিজের চোখগুলো মুছে নিল। কি ব্যাপার, আপনি এই সময়ে আর এতদিন পর অফিসে আসছেন, সমস্যাটা কি? আমি কিছু না বলে শুধু লেটারটা ওর হাতে দিয়ে দিলাম। কি এটা? আমার রেজিগনেশন লেটার। কথাটা বলার পর ছোঁয়া আমার দিকে কাঁদো কাঁদো চেহারায় তাকালো। ওর মায়াবী চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু ও মুখ ফুটে তা বলতে পারছে না। ম্যাম, আমি কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না হয়তো। তাই চাকরি করাটা সম্ভব হবে না। ভালো থাকবেন বলে চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। এক সময় ওর কথা ওর থেকে দূরে চলে গিয়েছিলাম। আজ হয়তো আমার ভালোর জন্য যাচ্ছি, আর ওর সাথে ডিভোর্স হয়ে গেছে আমার। তাহলে আমি কেন এত ভাবছি, এত কেন কষ্ট পাচ্ছি? সে আর তো আমার নেই, তাহলে এত কেন ভাবছি? তাকে ঘিরে আর ভাববো না। কিন্তু এই নিষ্ঠুর মনটা কেন জানি কথা শোনে না, বারবার আমার সাথে বেমানি করে। 5 দিন লাগলো সবকিছু গুছিয়ে নিতে। সব কাজ সেরে নিলাম, কারণ এই শহরে আর কোনোদিন আসা হবে না হয়তো। কিন্তু ছোঁয়াকে আমি দূর থেকে ভালোবেসে যাব। হয়তো এখানে সে আমার হলো না, কিন্তু পরে হয়তো তুমি আমার হবে। রাত 11টা বাজে, বাসা থেকে বের হতে যাব, তখন একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি ছোঁয়ার বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আর 7 দিন ধরে কিছু খায় না। 5 দিন আগে দরজা বন্ধ করে দিয়েছে, 1000 টাকার পরও দরজা খোলে না। জানো, যখন তুমি ফিরে আসো সেদিন রাতেও আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কারণ ও তোমাকে ফিরে পেয়েছিল। প্লিজ সিয়াম, আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। ওর থেকে দূরে চলে গেলেও হয়তো আর বাঁচবেই না। আমার উপর দয়া করো, আমার মেয়েটাকে আপন করে নাও। কথাগুলো বলে আঙ্কেল কেঁদে দিলেন। আমি এক্ষুনি আসছি, আপনি টেনশন নেবেন না। তাড়াতাড়ি করে ছোঁয়াদের বাসায় গেলাম। আঙ্কেল বসে কাঁদছেন, আমাকে থেকে উঠে আসলেন। আপনি টেনশন নিয়েন না আঙ্কেল, আমি দেখছি। ছোঁয়া রুমের কাছে গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি ছোঁয়া ঘরে এক কোণে বসে কাঁদছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর মুখে কোনো কথা নেই, চুপচাপ কেঁদে যাচ্ছে। আমি একটা কাশি দিলাম। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে যাই। বলে যখন উঠতে যাব, তখন হাঁটাতে টান দিল, আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। ভাবলাম একটা কিস পাবো, কিন্তু শেষ পর্যন্ত একটা থাপ্পড় পেলাম আমার কপালে। আর কোনোদিন যদি ছেড়ে যাওয়ার কথা বলেছিস তাহলে মেরে ফেলবো। বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর, এতদিন ধরে খাওয়া করেনি কেন, চলো খাবে। না, পরে খাবো, এখন এভাবেই থাকবো। না খেলে তো তোমার শরীর খারাপ করবে, আর আমি চাই না আমার বউকে খারাপ দেখাক। আগে কিস খাবো। কি? তখন ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। এখন চলো, খাওয়া করবে। কোলে করে নিয়ে চলো। এই আটার বস্তা কোলে নিলে তো মরেই যাব। কি বললি? সরি। আমি ওকে কোলে তুলে নিয়ে নামতে লাগলাম। নামতে নামতে ও তাকিয়ে আছে আমার দিকে, আর বারবার একটা করে গালে কিস দিচ্ছে। আমি ওর কাণ্ড দেখে মুসকে মুসকে হাসতে লাগলাম। ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে কোলে নিয়ে আবার ছাদে আসলাম। দুজনে দোলনায় বসে আছি। আমি ছোঁয়ার কোলে শুয়ে আছি। ছোঁয়া আমার মাথায় হাত বুলে দিচ্ছে, আর মাঝে মাঝে একটা করে পাপ্পি দিচ্ছে। হঠাৎ করে ডিভোর্স পেপারটার কথা মনে পড়ে গেল। আমি উঠে বসলাম। ছোঁয়া আমার কাঁধে মাথা রাখলো। ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। এরপর দুজনে কিছুক্ষণ চুপ থাকলাম। হঠাৎ করে ছোঁয়া বলল, আমাকে আর ছেড়ে যাবে না তো? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে পাশে থাকবো। আমাকে মাফ করে দাও। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য।
মাপ চাইতে হবে না, ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব আমি। জড়িয়ে ধরলাম সোয়াকে, 2004 দিন রাতটা উপভোগ করতে লাগলাম। পরিপূর্ণ হলো আমাদের ভালোবাসার গল্পটা। কাছে আসবি না আমার। সোয়ার কথা শুনে অনেকটা অবাক হয়েছিলাম সেদিন, কিন্তু আমি তো তোর বর। আমি তোকে বর হিসাবে মানি না। যদি তুই আমার কাছে আসিস তাহলে তোকে মেরে আমি নিজেও মরে যাব। তোর মতো সেলফিশ মেয়ে আমি দেখিনি। সেলফিশের কি দেখলি তুই? তুই আমার লাইফটি হেল্প করে দিলি নিজের স্বার্থের জন্য। তুই যেমন একসময় আমাকে ইউজ করেছিস ফ্রেন্ডশিপ নামে, আজ তোর বাবা আমাকে ইউজ করলো। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো নতুন করে আজ শুরু করব, কিন্তু তুই সে ধরনের মেয়ে না। আমি আর বাবা তোকে ইউজ করেছি। হ্যাঁ করেছিস। যদি ইউজ না করে থাকিস তোরা, তাহলে তোকে আমার সাথে বিয়ে দিলেন কেন? আর অন্য কাউকে পেলেন না? তাই তুই কি বলতে চাচ্ছিস? তুই বিয়ে ভেঙে দিবি? আমি বিয়ে ভাঙতে চাইনি, সবকিছু নতুন করে শুরু করতে চেয়েছি। কিন্তু তুই কি বললি একটু আগে, মনে করে দেখ। তোর মতো ছোট লোকের বাচ্চার সাথে আমি নিজেও সংসার করব না। তোর সাথে ফ্রেন্ডশিপ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলবি বল, বাবা মাকে নিয়ে কিছু বলবি না? কি করবি রে তুই, কুত্তার বাচ্চা? সর সামনে থেকে, জানোয়ার কোথাকার। দুইটা ঠাস ঠাস করে বসিয়ে দিলাম। তুই কতটা নিস তার প্রমাণ দিলি। আমি তোর বাবা মাকে নিয়ে কিছু বলেছি? কিন্তু তুই যারা এই দুনিয়া নেই তাদের নিয়ে খারাপ কথা বলতেছিস। টাকা থাকলে বড়লোক হওয়া যায় না? চোয়ার ঠোঁটে নিচ দিয়ে রক্ত পড়তেছে, মাথা নিচু করে বসে আছে। থাক তুই তোর সম্পত্তি নিয়ে, তুই তো এই সম্পর্ক রাখতে চাস না। আজ চলে যাচ্ছি, ঠিক 3 মাস পর ডিভোর্স পেপার নিয়ে তোর সামনে আসবো। সেদিন সোহাকে কথাগুলো বলে বের হয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি আমার বাসর রাতের দিনে বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। বাসাটা আমার ছিল না, ছোঁয়ার ছিল। আপনারা ভাবছেন সোহাকে আর ওর সাথে আমার বিয়ে হলো কিভাবে? ছোঁয়া বড়লোক বাবার একমাত্র মেয়ে, বাবার অনেক টাকা, তাই দিমাগে মাটিতে পা পড়তো না। ভাবছেন আমার মতো গরিবের সাথে ওর ফ্রেন্ডশিপ হলো কিভাবে? আসলে ভার্সিটিতে ভালো ছাত্র হিসেবে একটা নাম ছিল আমার। একদিন ক্লাস থেকে বের হওয়ার সময় ছোঁয়া সামনে আসে। তোমার নাম সিয়াম? হ্যাঁ বলুন। আসলে আমার ফিজিক্সের নোটসগুলো একটু লাগতো, দিতে পারবেন? অবশ্যই। তারপর ওকে নোটগুলো দেই। এভাবে কথা বলা শুরু, ধীরে ধীরে হালকা পাতলা খবর নেওয়া, এভাবে ফ্রেন্ডশিপ চলছিল। ওর ফ্রেন্ডশিপ অবশ্য করুণা ছিল, কারণ আমি অনাথ, দুনিয়াতে কেউ নেই, তাই করুণা করে মহৎ হতে চেয়েছিল। সেটা ওর ব্যবহারের মাধ্যমে বুঝিয়ে দিত আমাকে। আমি সব বোঝার মধ্য দিয়েও না বোঝা ভান করে চলতাম। কি করব, আমি তো অনাথ, আমি তো করুণা পাত্র হওয়ার যোগ্য। মাঝে মাঝে মনটা খারাপ হতো, যদি আমার বাবা মা থাকতো তাহলে ঈদে কাপড় কিনে দিত। ভার্সিটিতে আসার সময় পকেটে টাকা আছে কিনা বলতো, আছে বললেও টাকা বের করে দিত। রাতে দেরি করে বাসায় ফিরে বকাঝকা করতো। রাগ করে না খেয়ে থাকলে বারবার খেতে রাখতো। আমাদের জীবনে বাবা মার ভালোবাসা ছোট ছোট জিনিসের মধ্য দিয়ে ফুটে ওঠে, যেটা অনেকে বোঝে না। সময় হলে সেটাই আর পাবে না, আর সেটাই তার কাছে বড় চাহিদা হয়ে দাঁড়ায়। অনেকে পিতামাতার এই ভালোবাসাটাকে ঠেলে দেয়, আবার অনেকে সেটার জন্য কেঁদে যায়, যেমনটা আমার ক্ষেত্রে। ভার্সিটিতে থাকাকালীন সোয়া প্রায় আমাকে ওদের বাসা নিয়ে আসতো, ভালো মন্দ খাওয়াতো, মাঝে মাঝে টাকার প্রয়োজন হলে দিতে চাইতো, কিন্তু আমি নিতাম না। কারণ যেটা নিব সেটা যদি ফেরত না দিতে পারি তাহলে নিজের কাছেই খারাপ লাগতো। তাই ছোট একটা পার্ট টাইম জব করতাম। সোয়াকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু ওর সামনে সেটা প্রকাশ করতাম না। কারণটা খুব সাধারণ, আমি অনেক গরিব। এটা একটা ছোট শব্দ, কিন্তু এর বোঝাটা অনেক বড়। ও একজন বড় লোকের মেয়ে, আমার মতো অনাথ ছেলে যে ব্যাসে থাকে সারা বছর, 2টা শার্ট প্যান্ট দিয়ে চালিয়ে দেয়, তার সাথে প্রেম করবে এটা ভাবাই অনেক কিছু। এভাবেই চলছিল। সো আমাকে অনেক কেয়ার করতো, কিন্তু ওর কিছু কথার মধ্যে আমার জায়গা চিনিয়ে দিত। কোনো মেয়ের সাথে কথা বললে এসে বলতো, তোর মতো ছেলেরা শুধু মেয়েদের দিকে কুনজরে তাকাতে পারে, ছোট লোক কোথাকার। এছাড়াও ওর কথাবার্তা চলাফেরা এগুলো তো আছেই। এদিক থেকে ওদিক হলে ছোট লোক, কুত্তা, জানোয়ার এগুলো কথা ফ্রিতে শুনতে হতো। তারপরেও মেনে নিয়ে চলতাম। কিন্তু যে জানতে পারলাম ওর বিয়ে ঠিক হয়ে গেছে, সে খুব খারাপ লাগতেছিল। সোয়া ওর কার্ডটা যখন আমার হাতে দিল, তখন কার্ডটা হাতে নিতে হাতটা কাঁপতেছিল, চোখ দিয়ে জল পড়তে চাইছিল, কিন্তু সেটা আটকে রেখেছিলাম। এমনকি সোয়ার বিয়ের সব কাজ আমাকে করতে হয়। ভেবেছিলাম এটা হয়তো আমার ভাগ্য, যাকে ভালোবেসেছিলাম তার বিয়ে দিতেছি, কিন্তু বিয়ের দিন বর আসেনি, কারণটা অজানা। তারপর সোয়ার বাবা ওর বিয়ে আমার সাথে দেন। প্রথমে না করি, কারণ ওনাদের সাথে আমার যায় না, কিন্তু তিনি হাত জোর করে বলতে লাগলেন, তাই আর না করতে পারিনি। তারপর বাসরাতের কথা তো আপনাদের বললাম। সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিলাম। আজ প্রায় 4 মাস হয়ে গেল। সোয়াকে দেওয়া কথার 1 মাস বেশি। পুরনো শহরটায় আজ আবার বসে আছি।
আকাশটা মেঘলা, কখন যেন অঝোর বৃষ্টি নামবে। পুরোনো কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। সেই চিরচেনা ব্রিজে গেলাম, যেখানে আমি আর ছোঁয়া প্রায় রাতে বসে থাকতাম। ব্রিজের এক কোণে গিয়ে বসলাম, একটা সিগারেট ধরিয়ে পুরোনো গল্প খুনসুটি কথাগুলো ভাবতে লাগলাম। নিজের অজান্তেই ঠোঁটে কোণে হাসি চলে আসলো। তখন হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা আজ খুব ভালো লাগছে, তাই আর উঠলাম না। ছোঁয়ার সাথে কাটার মুহূর্তগুলো ভাবতে লাগলাম। ছোঁয়া আমার বউ, কিন্তু বাসরাতের পর থেকে তাকে আমি দেখিনি। হাস্যকর হলেও এটাই বাস্তব। হয়তো ও এখন ভালো বড়লোক ছেলে পেয়ে গেছে, কিন্তু ও কি আবার বিয়ে করেছে? কথাটা ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডিভোর্স পেপারটা বের করলাম। এই চেনা শহরে ফিরে আসা দুইটা কারণ, তার মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠাৎ করে জোরে একটা বৃষ্টি শুরু হলো। কাগজটা ব্যাগে ঢুকিয়ে সিগারেটটা ফেলে দিলাম। তারপর হাঁটতে লাগলাম। কোনো কিছু পাচ্ছি না যে উঠে যাব। ঝুম বৃষ্টিতে একলা রাস্তায় হেঁটে চলেছি। হঠাৎ করে সামন দিয়ে একটা ট্যাক্সি আসলো। আমি জোরে ডাক দিলাম, ট্যাক্সি। আমার ডাক শুনে ট্যাক্সি দাঁড়িয়ে গেল। আমি দৌড়ে গিয়ে ওর দরজা খুলতেই বড় একটা ধরনের শক পেলাম। 4 মাস অনেকটা বদলে গেছে, কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, ভিতরে সোয়া বসেছিল। আমি ওকে দেখে যতটা স্বাভাবিক, ও হয়তো নয়। ও চোখ মুখ দেখে বুঝতে পারছিলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। স্যার যাবেন? ড্রাইভারের কথায় বাস্তবে ফিরলাম। না, যাও। তারপর সেখান থেকে চলে আসলাম। আগে থেকে একটা বাসা ভাড়া করে রেখেছিলাম। হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। আসার সময় ছোঁয়ার মুখটা খুব ভেসে আসছিল। অনেকটা বদলে গেছে ও। চুলগুলো আগের মতো আর ছোট নেই, বেশ বড় করে রেখেছে। ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে না হয়তো, কারণ ওকে শাড়িতে দেখলাম বেশ মানিয়েছে। ওকে শাড়িটায় একদম পরিদের মতো লাগছিল। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। দাওয়ানের কাছ থেকে চাবি নিয়ে ভিতরে গেলাম। ফ্রেশ হয়ে বেলকনিতে গিয়ে বসলাম। একটা সিগারেট ধরালাম আর মায়ামাখা বৃষ্টিটা উপভোগ করতে লাগলাম। এখন আর ছোঁয়ার জন্য অতটা আবেগ আসে না, কারণ আমার ভুলটা ও আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগে ওর পিছনে পিছনে ঘুরতাম, কথাগুলো ভাবলে হাসি পাচ্ছে। সারাদিন ওর কথা মতো উদ্বোস করতাম। সিয়াম, এটা কর, ওটা কর, এটা করবি না, ওটা করবি না। দিনগুলি চোখের সামনে ভেসে উঠতেছে, কিন্তু তার জন্য আর আবেগ প্রকাশ পায় না। আবেগটা আজ সিগারেটের ধোঁয়ার সাথে হারিয়ে গেছে একাকিত্বের বাতাসে। সারা রাত ব্যালকনিতে বসে থাকলাম। শেষ রাতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। হাতে আছে আমার ছোঁয়ার ডিভোর্স পেপার। আজ আমি নিজে কথাটা রাখতে যাচ্ছি, যেটা আমি ওকে বাসরাতে দিয়েছিলাম। একটা রিক্সা নিয়ে ছোঁয়ার বাসার সামনে গেলাম। বাসাটা চিরচেনা, কিন্তু মানুষগুলো হয়তো চিনতে পারেনি। দরজায় গিয়ে কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিলেন, হয়তো কাজের লোক। কাকে চাই? ম্যাডাম বাসায় আছেন? হুম। একটু ডেকে দিবেন? আচ্ছা, আপনি বসেন, আমি ডাক দিচ্ছি। বলে মহিলাটি চলে গেল। আমি দরজায় দাঁড়িয়ে রইলাম, কারণ ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি পিছনে ঘুরে বাসা বাগানটা দেখতে লাগলাম। একটু পর কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকে দেখে ছোঁয়া আমাকে দেখে অনেকটা অবাক হলো। তা ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে। কেমন আছো? জি ভালো। ভেতরে আসো। না, তার কোনো দরকার নেই। এই নিন। কি এটা? যেটার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছিলেন। পেপারটা এগিয়ে দিয়ে বললাম, পরে দেখে নিন ঠিক আছে কিনা, আর আমার সাইন দেওয়া আছে। সোয়া পেপারটা হাতে নিয়ে পড়তে লাগলো। একটু পর আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকালো। কি ঠিক আছে? আর সরি আপনাকে 1 মাস বেশি দেরি করানোর জন্য। আসলে পেপারের কাজটা একটু করতে ভেজাল হয়েছিল। আপনি খুশি তো? আজ আপনি মুক্ত। আজ আসি, ভালো থাকবেন। বলে চলে আসলাম। পিছনে ঘুরে ওদিকে তাকাইনি। হয়তো ও আজ অনেক খুশি, আমিও খুশি, কারণ ভালোবাসা মানুষটি খুশি হয়েছে। ওখান থেকে বাসা চলে আসলাম। সারাদিন বাসায় টুকটাক গুছিয়েছি। বিকেলে বাজার করে এনে রান্না করলাম। একা থেকে রান্না করা শিখে গেছি, কারণ বাকিটা জীবন একাই কাটাতে হবে। রাতে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যেতে হবে। আমি এখন একটা বড় কোম্পানিতে সিনিয়র ম্যানেজার পদে প্রমোশন পেয়ে এখানে এসেছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। অফিসে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করে নিজের ক্যাবিনে গিয়ে কাজ করতে লাগলাম। একটু পর একজন কর্মকর্তা এসে বলল, বস এসেছে, আপনার সাথে দেখা করতে চাই। আমি বসের রুমে গিয়ে দরজা নক করলাম। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিন। ভিতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ল। দরজা ঠেলে ভিতরে ঢুকতে সবকিছু অন্ধকার হয়ে গেল, কারণ ভিতরে ছোঁয়া বসেছিল। আমি ওকে দেখে অনেক অবাক হলাম, কিন্তু ও আমাকে দেখে একটু অবাক হলো না। হয়তো ও আমাকে চিনতেও পারছে না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। হ্যালো মিস্টার সিয়াম। আমি চুপ করে আছি। এই যে আপনাকে বলছি। ওর কথায় বাস্তবে ফেললাম। হ্যালো ম্যাম। বসুন। আমি একটা চেয়ার টেনে বসে পড়লাম। কি খাবেন?
না ম্যাম, আমি কিছু খাবো না, ধন্যবাদ। সোয়া আর কিছু বললো না। সোয়া আমার দিকে তাকিয়ে থাকলো। আমি ওদিকে তাকিয়ে থাকা দেখে বেশ অস্বস্তি বোধ করলাম। ম্যাডাম, আমি যাই তাহলে? আসুন। আমি সেখান থেকে বেরিয়ে নিজের ক্যাবিনে চলে আসলাম। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ওসব চিন্তা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্না করে খেয়ে নিলাম। রাতে ঘুম আসছিল না, কারণ সোয়ার সেই মায়াবী তাকিয়ে থাকা চেহারাটা চোখ বন্ধ করে ভেসে উঠছিল। আমি কি সোয়াকে এখনো ভালোবাসি? নিজের মনকে প্রশ্ন করলাম। না, সেটা কিভাবে সম্ভব হয়? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর ওর হয়তো বয়ফ্রেন্ডও আছে। মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। তার ছাদে গিয়ে সিগারেট ধরালাম। পুরো রাত ঘুমাইনি, প্রায় রাত আমি নির্ঘুম ছিলাম। এখানে এসেও সে পুরনো অভ্যাসটা পাল্টানো গেল না। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। তাড়াহুড়োয় নাস্তা করা হয়নি। অফিসে গিয়ে নিজে কাজে মন দিলাম। একটু পর একজন ফাইল নিয়ে আসলো। আই এম কামিং স্যার। ইয়েস, কামিন। স্যার, এই ফাইলটাতে একটু সাইন লাগতো। আমি ফাইলটা চেক করে সাইন করে দিলাম। আমি সিমি। আমি সিয়াম। তুমি আমার বয়সের, তাই তোমাকে স্যার বলতে পারবো না। ঠিক আছে, তুমি করে বলিও। ওকে, আসি তাহলে। সিবি চলে গেল। আমি নিজের কাজে মন দিলাম। একটু পর একটা ফোন আসলো। হ্যালো। তাড়াতাড়ি আমার রুমে আসো। সোয়া রুমে গেলাম। গিয়ে দেখি ও মাথায় হাত দিয়ে বসে আছে। ম্যাম, কিছু বলবেন? সিয়াম, আমি তোকে ভার্সিটি লাইফ থেকেই ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তোর উপর জোর খাটাতাম কারণ আমি চাইতাম না যে তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস। অন্য কারোর সাথে কথা বলতে দেখলে আমার খুব রাগ হতো। আমি জানি আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর বাসর রাতের দিন আমি তোকে ওভাবে বলতে চাইনি। আমার তোর উপর অভিমান হয়েছিল, কারণ বাবা তোকে বিয়ের কথা বলার পরেও তুই না বলে দিলি। সেই কারণে আমি তো তোকে ভালোবাসি, তাই তো প্ল্যান করে আমার বিয়েটা ভাঙলাম, যাতে বাবা কোনো উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দেয়। কিন্তু পরে যখন তুই চলে গেলি, আমি সারা রাত কেঁদেছি। তুই যদি একবার পেছনে ফিরে তাকিয়ে দেখতি তাহলে বুঝতে পারতি আমি তোকে এই 4 মাস ধরে অনেক খুঁজেছি। প্রতি রাতে তোর জন্য কেঁদেছি, উপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে তোকে আমার কাছে ফিরিয়ে দেয়। আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। প্লিজ আমাকে মাফ করে দে। সোয়া এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি ওকে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। এসব কথা বলার সময় অনেক আগে চলে গিয়েছে। আপনার আর আমার মধ্যে কিছুই নেই। আপনার আর আমার একটা সম্পর্ক বস আর কর্মচারী, এর থেকে বেশি কিছু নয়। কিছু কাজ থাকলে বলেন, না হলে আমি আসতেছি। সোয়া মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। চুলগুলো ওর মুখের সামনে চলে এসেছে। বেশ মায়াবী লাগতেছে। ইচ্ছে করতেছে ওর চুলগুলো নিজের হাতে সরিয়ে দেই, কিন্তু ওর মায়ে পড়লে হবে না। আমি আসি তাহলে, কথাটা বলেই বেরিয়ে আসতে লাগলাম। আমি নিজের ভালোবাসাটা আদায় করে নেব। তুই ভালো করেই জানিস আমি কতটা জেদি। আমি তোর অভিমানটাকে সরিয়ে ভালোবাসাটাকে বের করেই আনবো। আমি তোকে কথা দিচ্ছি। দেখা যাবে। তারপর নিজে কেবিনে এসে কাজ করতে লাগলাম। অফিস শেষে বাসায় আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে অফিসে গেলাম। একটু পর সিমি আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। সিমির সাথে কথা বলতে লাগলাম। মেয়েটা কথা বলতেও পারে, শুরু করলে শেষ করতে চায় না। এরই মধ্যে সোয়া এসে আমাদের দেখে রাগে লাল হয়ে গেছে। কিছু বললো না, নিজের কেবিনে চলে গেল। একটু পর পিয়নকে দিয়ে আমাকে ডাক দিল। সোয়া রুমে গিয়ে নক দিলাম। আসবো ম্যাম? আসুন। আমি ভিতরে গেলাম। বসুন। না ম্যাম, কি কাজ আছে দিন? বসতে বলছি না? আমি কোনো কথা না বলে বসে পড়লাম। আমি বসতে সোয়া উঠে দাঁড়ালো। উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার, দরজা লাগিয়ে দিলেন কেন? আমার অফিস, আমি যা ইচ্ছা তাই করব। আমি সিটে বসে আছি। সোয়া এসে আমার সামনে ডেস্কটা উঠে বসলো। আপনি এভাবে বসলেন কেন? নিজের চেয়ারে গিয়ে বসুন। সেটা পরে দেখা যাবে। আগে বল, তুই ওই সিমির সাথে এত হেসে কথা বলছিলিস কেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কে বলার? তোর ব্যাপার মানে? আমি তোর বউ। ছিলেন। সোয়ার মুখটা মলিন হয়ে গেল। কি যেন ভাবতে লাগলো। আমি তাহলে আসি ম্যাম, আমার কাজ আছে। আমার কথায় সোয়ার ধ্যান ভাঙলো। না, কোথাও যেতে হবে না, বসে থাক এখানে। কিন্তু আজ তো মিটিং আছে। ও, তাহলে যাও, বাকি ব্যবস্থা আমি পরে করছি। আমি উঠতে যাব, তখন ছোঁয়া আবার ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দিল। কোথায় যাচ্ছ? আপনি তো যেতে বললেন। আগে একটা কিস দাও, তারপর যেও। কি? আগে কিস দাও, তারপর যেও। পারবো না, পাগল নাকি? আপনার বপের কাছে যান। একটা কেন, 1000 কিস দিবে। অত কথা শুনতে চাই না, দিবি কিনা বল। না, দিব না।
তাহলে যা করার আমাকেই করতে হবে। যা ইচ্ছা করে নিন। তখন ছোঁয়া ওর মাথা আমার মাথার কাছে আনলো। ও টেবিলের উপরে বসে থাকায় মাথা উঁচু করে ওর দিকে তাকাতে হচ্ছে। আমি ওর দিকে তাকাতে যাব, তখনই দু হাত দিয়ে আমার গালটি ধরলো। ওর কপালের সাথে কপাল ঘুষতে লাগলো। কেমন যেন একটা ভালো লাগা নিজের ভেতর কাজ করতে লাগলো। ওর নিঃশ্বাস নেওয়ার শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। তারপর ও ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের দিকে এগিয়ে আনতে লাগলো। আমি বাধা দিলাম। ম্যাম, কি করছেন? একজন বউ তার বরের সাথে যা করে। বলেই ও আমার হাতটা সরিয়ে দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমরা দুজন হাঁপাতে লাগলাম, কিন্তু ছোঁয়া মুসকে মুসকে হাসতে লাগলো। আপনি এটা কি করলেন? তুমি তো বললে যা করার করে নাও, তাই আমি যা করার করে নিলাম। আমি কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজে কেবিনে গিয়ে বসলাম। বসে শুধু ছোঁয়ার কথা ভাবতেছি। চওড়া গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে আবার টানতেছে। বারবার সেই কিছু কথা মনে পড়তেছে, আর ঠোঁটের কোণে হাসি চলে আসতেছে। এত হাসি কিসের? কথাটা শুনে সামনে তাকিয়ে দেখে সিমি। একা একাই হাসছেন, পাগল হয়ে গেলেন নাকি? না, পাগল হতে যাব কেন? তাহলে একাই একাই হাসছেন যে? পুরনো একটা কথা মনে পড়ে গেল, তাই। আমিও শুনি কি কথা। পরে একদিন শোনাবো। হঠাৎ এই সময় আসলেন যে, কোনো দরকার আছে কি? না, সেরকম কিছু না, লাঞ্চ টাইম হয়ে গেছে তো, তাই ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। ও আচ্ছা, বসুন, আমি খাবার অর্ডার করি। আমি ফোন নিয়ে পিয়নকে বললাম নিচের রেস্টুরেন্ট থেকে খাবার আনতে। তারপর দুজনে গল্প করতে লাগলাম, কিন্তু আমার গল্প করার কোনো মুড নেই। শুধু সোয়ার মায়াবী চেহারাটা ফুটে আসতেছে, আর এদিকে রিমি বক বক করেই যাচ্ছে। একটু পর পিয়ন খাবার নিয়ে আসলো। দুজনে হাত ধুয়ে খেতে লাগলাম, আর হালকা পাতলা হাসি ঠাট্টা করতেছিলাম। তখনই দেখলাম সোয়া গ্লাসের বাইরে থেকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল কিছু না বলে। খাওয়া শেষ করে সিমিকে বিদায় দিলাম আর নিজের কাজগুলো করতে লাগলাম। অফিস শেষে আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো রিক্সা নেই, তাই হাঁটতে লাগলাম। হঠাৎ সামনে একটা গাড়ি এসে থামলো। গ্লাসটা নামালো। ভিতরে সোয়া। গাড়িতে ওঠ। না ম্যাম, ঠিক আছে, আমি সামনে থেকে রিক্সা নিয়ে যাব, আপনি চলে যান। উঠতে বলছি না? দেখুন ম্যাম, আপনি আমার বস অফিসে, তাই এখানে জোর খাটাতে আসবেন না। উঠবি না? আমি গাড়ি থেকে নেমে ওইটা করব। এখন সবার সামনে করলে সবাই ফ্রিতে শো দেখবে। যদি না চাস সবাই ফ্রিতে শো দেখুক, তাহলে উঠে পড়। আমি ভাবলাম ভিতরে তো যাব না, আর বাইরে দাঁড়িয়ে থাকলে ইজ্জত সব শেষ হয়ে যাবে। দৌড় মেরে পালিয়ে যাই। যেই এক দুই ধাপ দিলাম, ছোঁয়া পিছন থেকে বলল, পালাচ্ছিস? পালা, কিন্তু রাত শেষ ওই অফিসেই আসবি, আর কাল সবার সামনে কিস করব। কথাটা শুনে দাঁড়িয়ে গেলাম। ঠিকই তো, কাল আবার অফিসে যেতে হবে। ছোঁয়া যেরকম জেদ, কথার খেলাপ করবে না, তাই গুটি গুটি পায়ে ফিরে এসে গাড়ির দরজাটা খুলে ভিতরে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। আমি গুটিসুটি মেরে বসে আছি। ছোঁয়া আমার কাঁধে মাথা দিয়ে বসে রইল। পরন্ত বিকেলে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছিল, আর মোড়টা যে কেমন ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। একটু দূরে যেতে ছোঁয়া গাড়ি থামাতে বলল, আর আমাকে নামতে বলল। আমি নেমে আসলাম। ছোঁয়া ড্রাইভারকে গাড়ি রেখে চলে যেতে বলল। ড্রাইভারকে পাঠিয়ে দিলেন যে, আমাদের যেতে দেরি হবে, তাই পাঠিয়ে দিলাম। আসো আমার সাথে। না, আমার বাসায় যেতে হবে, কাজ আছে। প্লিজ, কিছুক্ষণ পর চলে যাব। ওর দিকে তাকালাম, এক মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা চলুন। তারপর দুজন হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সেই ব্রিজে গেলাম। তোমার মনে আছে এই ব্রিজে আমরা কত আড্ডা দিয়েছি? আমি শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। দুজনে ব্রিজে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। নিচে নদীতে সূর্য পরন্ত আলো যেন অন্যরকম এক মুহূর্ত ফুটিয়ে তুলেছিল। পশ্চিম আকাশে উড়ে যাওয়া মেঘগুলো এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। ছোঁয়া আমার হাত ধরে কাঁধে মাথা রেখে সামনের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ আমাদের মাঝে কোনো কথা হয়নি। তুমি কি আমাকে সত্যি আর ভালোবাসো না? ওর কথা শুনে অবাক হলাম, কারণ কি বলবো আমার জানা নেই। কি হলো, চুপ করে আছো কেন? সেটা না হয় না জানাই থাকলো, ডিভোর্স তো হয়ে গেছে, এখন পুরনো কথা ঘেটে লাভ কি? আমার কথা শুনে ছোঁয়ার মনটা খারাপ হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর আমরা দুজনে চলে আসলাম। আজ দিনটা খুব ভালোভাবে ঘুমাতে পেরেছি। কারণটা আমি নিজেও জানি না। সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। গিয়ে নিজে কেবিনের সামনে আমার নাম লেখার জায়গায় আনোয়ার সাহেবের নাম লেখা। তাহলে কি সোয়া আমাকে চাকরি থেকে বের করে দিল? হঠাৎ পিছন থেকে পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকতেছি। আমি ছোঁয়ার রুমে গিয়ে দরজা নক করলাম। সোয়ার কেবিনে ঢুকতে মাথা ঠাডা পড়লো, কারণ সেখানে দুইটা ডেস্ক ছিল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। ম্যাম, আমার কেবিন কি চেঞ্জ করা হয়েছে? হ্যাঁ, আজ থেকে আপনি এখানে বসে কাজ করবেন। কিন্তু ম্যাম,
এখানে কেন? অফিসার কেবিন নেই তাই। কিন্তু ম্যাম, অফিসে তো অনেকগুলো কেবিন ফাঁকা আছে। আপনাকে যেটা বলা হয়েছে সেটা করুন। কি আর করার, চাকরিতে তো ছাড়তে পারবো না, কারণ এখন আরেকটা ভালো মাইনের চাকরি পাওয়া মুশকিল নয়, একদম অসম্ভব ব্যাপার। আমি সাইডে ডেস্কটায় বসে কাজ করতে লাগলাম, কিন্তু সোয়া কাজ বাদ দিয়ে চেয়ারটা আমার দিকে ঘুরিয়ে আমাকে দেখছে, যেটা খুব অস্বস্তিকর যে কোনো মানুষের জন্য। কারণ কেউ যদি আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি না চাইলেও তার দিকে আপনার নজর যাবে। আমি বারবার সোয়ার দিকে আর চোখে তাকাচ্ছি, কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আর থাকতে না পেরে ওর দিকে চেয়ারটা ঘুরে নিলাম। ম্যাম, আপনার দেখা হলে আমি একটু কাজ করি। মানা কে করেছে? করো। আপনি এভাবে তাকিয়ে থাকলে আমি কিভাবে কাজ করব? সেটা আমি কেমন করে জানবো? এর সাথে কথা বাড়িয়ে লাভ নেই, লুচ্চ মাইয়া কোথাকার। আমি নিজের কাজে মন দিলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া বাইরে কোথায় যেন চলে গেল। সবাই লাঞ্চ করছে, কিন্তু আমি ছাড়া, কারণ একটা আর্জেন্ট ফাইল জমা দিতে হবে। কিন্তু পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, কিছু করার নেই। সাইডে রাখা এক গ্লাস পানি পুরোটা খেয়ে কাজ করতে লাগলাম। হঠাৎ করে ছোঁয়া রুমে আসলো, এসে একটা প্যাকেট থেকে কি যেন বের করলো। আমি নিজে মনে কাজ করে যাচ্ছি, কিন্তু পেটে খিদে আর কাজটা তাড়াতাড়ি দিতে হবে। একটু বাদ ছোঁয়া আমার সামনে আসলো, একটা চেয়ার নিয়ে আমার পাশে বসলো। তারপর আমার চেয়ারটা ঘুরিয়ে আমাকে ওর দিকে করে নিল। ম্যাম, আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কাজ করতেছি? কাজ পরে করবা, আগে খেয়ে নাও। আমি জানি তুমি সকাল থেকে কিছুই খাওনি। তারপর ছোঁয়া আমার মুখের সামনে খাবার ধরলো আর মায়াবের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। দেখুন ম্যাম, আমার এখন খাওয়ার সময় নেই, কাজটা শেষ করে আমি বাইরে গিয়ে খেয়ে নিব। এটা খাবি না মিষ্টি খাওয়াবো? মানে? দাঁড়াও। ছোঁয়া ওর চেয়ারটা আমার চেয়ারের কাছে নিয়ে আসলো। আমি আবার ওকে দূরে ঠেলে দিলাম। ম্যাম প্লিজ, কাজটা করতে দিন। আপনি তো জানেন কাজটা কতটা ইম্পর্টেন্ট। আমি কি তোমাকে মানা করছি কাজ করতে? তুমি কাজ করো। কাজ করলে খাবো কেমন করে? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। না ম্যাম, এটা সম্ভব নয়। আপনি আমার বস, আশা করি আপনি এই সম্পর্কটার মর্যাদা রাখবেন। আমি নিজের কাজ মন দিয়ে করতে লাগলাম। ছোঁয়া নিজের রিক্সে গিয়ে ফাইল দেখতেছিল। 1 ঘন্টা পর কাজ শেষ করে ছোঁয়ার কাছে ফাইলটা দিলাম। কাজ শেষ হয়েছে, এবার খাবারটা খেয়ে নাও। আমি আর মানা করলাম না, কারণ যে পরিমাণ খিদে লেগেছিল তা বলার মতো না। আমি গিয়ে সোফায় বসে পড়লাম। আমার প্লেটটা নিতে যাব, তখনই দেখলাম পাশে আর একটা প্লেট ঢাকা দেওয়া। তার মানে ছোঁয়া এখনো খায়নি, হয়তো আমার জন্য অপেক্ষা করছে। মুখের দিকে তাকিয়ে দেখলাম একদম শুকিয়ে গেছে, হয়তো সকাল থেকে কিছু খায়নি। ম্যাম, আপনি খাবেন না? না, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আমি কি বলবো বুঝতে পারছি না, কেন জানি ওর মায়ের ধীরে ধীরে ডুবে যাচ্ছি, হারিয়ে যাচ্ছি ওর ওই মিষ্টি চাহনিতে। আমি খেলাম না, প্লেটটা নিয়ে ওরকম বসে রইলাম। ছোঁয়া ফাইল চেক করতে ব্যস্ত। কি হলো, তুমি খাচ্ছ না কেন? ইচ্ছে করছে না। ছোঁয়া ফাইলটা রেখে সোফায় এসে বসলো, হাত থেকে প্লেটটা নিল। হ্যাঁ করো। আপনি খাবেন না? খাবো, আগে তুমি খাও। আপনি খান, আমি নিজে খেয়ে নিতে পারবো। হ্যাঁ করতে বলেছি না? সিমের সাথে তো ভালো লাঞ্চ করতে পারো, আর আমি খাইয়ে দিলেই ভালো লাগে না? আমি আর কথা বাড়ালাম না। ছোঁয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানোর সময় ওর চুলগুলো মুখের সামনে চলে আসতেছিল। ইচ্ছে করছিল নিজের হাতে চুলগুলো গুছিয়ে দেই, কিন্তু নিজেকে আটকে রাখলাম। আমাকে খাওয়ানোর পর ছোঁয়া নিজে খেয়ে নিল। বিকেল অফিস থেকে বেরিয়ে সিবির সাথে দেখা। সারাদিন কাজে ব্যস্ততায় ওর সাথে দেখা হয়নি। কেমন আছো? ভালো, তুমি? ভালো। চলো কফি খেয়ে আসি। চলো। যখনই সামনে যাব তখন দেখি ছোঁয়া রাগ লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, কিছু বললো না, গাড়িতে করে চলে গেল। আমি আর সিমি গল্প করতে করতে কফি শপে গেলাম। কফি খেয়ে বাসা চলে আসলাম। রোজগার মতো রান্না করে খেয়ে ছাদে গিয়ে একা সিগারেট ধরালাম। ছোঁয়ার কথা মনে পড়তে লাগলো। আগের মতোই আছে, একটুও পাগলামি কমেনি। আমি যত নিজের মনকে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি না, মনটা ততই ওর দিকে চলে গিয়েছে। আমি যে ছোঁয়াকে কতটা ভালোবাসি তা আমি প্রকাশ করতে পারবো না। তাই তো ওর খুশির জন্য ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছিলাম। কিন্তু আমি কি ওর ভালোবাসাকে মেনে নিব? কিছুদিন অপেক্ষা করে দেখি না কি হয়, তারপর না হয় ওকে আপন করে নিব। আমাকে কষ্ট দেওয়ার ফল ওকে তো ভোগ করতেই হবে। তারপরের দিন অফিসে গিয়ে দেখি সিমি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তখন ছোঁয়া এসে দাঁড়ালো। এই যে মিস সিমি, এখানে আপনাকে কি আমরা গল্প করার জন্য বেতন দেই? আপনি সারাদিন গল্প করে সময় কাটিয়ে দেন, একটা কর্মের নয় আপনি। যান, নিজের কাজ করুন। সিমি মুখ কালো করে চলে গেল। ছোঁয়ার কাণ্ড দেখে খুব হাসি পাচ্ছিল। ওর আগে চেহারা দেখলে যে কেউ ক্রাশ খাবে। এই যে তুমি কেবিনে যাও, আমি আসছি। আমি কেবিনে গিয়ে
কাজ করতে লাগলাম। একটু পর সিমি আসলো। আরে তুমি? একটা ফাইল সাইন করাতে হবে। ও দেও, আমি সাইন করে দিলাম। সিমি চলে গেল। সোয়া রুমে ঢুকলো ও কেন এসেছিল? ফাইল সাইন করে নিতে। আর যেন ওর সাথে না দেখি। কেন? আপনি কে আমাকে বলার? আমি কে দেখাচ্ছি। সোয়া দরজা লক করে দিয়ে আসলো। এসে আমার কলার ধরে উপরে উঠালো। আর কোনোদিন যদি ওর সাথে কথা বলতে দেখেছি তাহলে মেরে ফেলবো, মনে থাকে যেন। আমি ওর সাথে কি করব না করব তাতে আপনার কি? আমারই সব। আমি যেটা বলবো সেটা না শুনলে দেখতে পাবি। আপনার যা ইচ্ছা করুন, আমি তোর সাথে কথা বলবো। আর মেয়েটা অনেক কিউট। সোয়া কি যেন ভাবলো, তারপর কলা ছেড়ে দিয়ে নিজের চেয়ারে গিয়ে বসলো। মাথায় হাত দিয়ে কি যেন ভাবছে, আর চোখের কোনো জল। এতটুকুতে খারাপ লাগছে তোমার? আমি যে এই কয়েকটা মাস কেমন করে কাটিয়েছি শুধু আমি জানি। ভালোবাসা মানুষের কাছ থেকে আঘাত পেলে পুরো দুনিয়াটা উলটপালট হয়ে যায়, যেটা হয়তো তুমি এখন বুঝতে পারছো। আমি নিজের কাজ করতে লাগলাম। ছোঁয়া কান্না করেই যাচ্ছে। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। দূর, যা হওয়ার হয়ে গেছে। পরে ভালোবাসা দিয়ে পুষিয়ে নিব। নিজের মনে কাজ করতে লাগলাম। লাঞ্চ টাইম হয়ে গেল। ছোঁয়া কান্না করতে করতে ও ডেস্কে ঘুমিয়ে পড়লো। আমি বাইরে গেলাম, দেখে সিমি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? তোমাকে ডাকতে যাচ্ছিলাম। কেন? একটু দরকার আছে। কি দরকার বলো? চলো লাঞ্চ করি আগে। চলো। তারপর দুজনে মিলে লাঞ্চ করলাম। কি যেন বলতে চেয়েছিলে? পরে একদিন বলবো, আজ না। আচ্ছা। তারপর অফিসে চলে আসলাম। আসার সময় ছোঁয়ার জন্য খাবার নিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। এসে দেখি ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে আছে। ম্যাম, এই নিন। কালকে আপনি আমাকে ট্রিট দিয়েছেন, আজ আমি আপনাকে দিয়েছি। কোথায় গিয়েছিলে? লাঞ্চ করতে। কার সাথে? আমি আর সিমি। ও, ভালো। ছোঁয়া চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কি হলো, খাবেন না? না, ইচ্ছে নেই। ছোঁয়াকে দেখে বোঝা যাচ্ছে সকাল থেকে কিছু মুখে পড়েনি। আমি একটা প্লেটে খাবার নিয়ে ওর সামনে গেলাম। খেয়ে নিন। না, খাবো না, যাও এখান থেকে। চলে যাব, কিন্তু খেয়ে নিন। বলছি না, খাবো না। নিন, হা করুন। কি হলো? সোয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর হা করলো। আমি ওকে খাইয়ে দিলাম। খাওয়া শেষে যখন আমি উঠতে যাব তখন ছোঁয়া আমার হাত টান দিয়ে আবার বসিয়ে দিল। আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো। হাসতো কেন? আপনার কথা শুনে। আমি আপনাকে খাইয়ে দিলাম কারণ কাল আপনি আমাকে খাইয়ে দিয়েছেন, তাই আজকে সেটা শোধ করে দিলাম। আমি উঠে গেলাম। কিছুদিন এভাবে চলতে লাগলো। আমি এখন সোয়াকে রাগানোর জন্য সিমির সাথে বেশি করে কথা বলি, কিন্তু এমনটা হবে ভাবিনি। আমি অফিস থেকে বের হয়ে আসতেছিলাম। অফিসে কেউ ছিল না, আমি, সিমি, সোয়া আর পিয়ন ছাড়া। আমি গেটে বাইরে আসতেই সিমি ডাক দিল। হ্যাঁ বলো। তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আসলে সিয়াম, আমি না তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ সিয়াম, মোর দেন মাই লাইফ। বলে সিমি আমাকে জুড়ে ধরলো। আমি ওকে ছাড়িয়ে নিলাম, কিন্তু পিছনে তাকে দেখি সোয়া দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কান্না করতে করতে চলে গেল। যা, সব গন্ডগোল পাকিয়ে গেল। বাসায় চলে আসলাম। সিবিকে সব বুঝিয়ে দিয়েছি। ও মানতে চাইছিল না, কিন্তু আমার কিছু করার নেই। পরের দিন অফিসে গিয়ে দেখি আমার ডেস্ক আবার চেঞ্জ। এইবার আগের রুমটাই দেওয়া হয়েছে। আমি ছোঁয়া রুমে গেলাম। গিয়ে দরজা দিয়ে উকি মারতেই দেখি ও কান্না করতেছে। আসবো? কথাটা শুনে উপরের দিকে তাকালো, তারপর নিজের চোখ মুছে নিল। আসুন। আসলে কালকে যে ব্যাপারটা ঘটেছে আমাকে আর বলতে দিল না। থাক, আর বলতে হবে না। আমি বুঝে গেছি আমারই ভুল ছিল। তোমাকে আবার ফিরে পেতে চেয়েছিলাম। নিজের ভুলগুলোকে ভালোবাসা দিয়ে শোধ করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়তো হলো না। তুমি সিমিকে ভালোবাসো, ওকে নিয়ে সুখী থেকো, এটাই আশা করি। আমার পুরো কথাটা শোনো আগে। আমাকে ভুল বুঝতেছো তুমি। এখানে আর বোঝার মতো কিছু নেই। কিন্তু আপনি এখন যেতে পারেন, আমার অনেক কাজ আছে। আগে আমার কথাটা তো শোনো। আমি আপনাকে যেতে বলেছি। আমি আর কিছু বললাম না, সেখান থেকে বেরিয়ে আসলাম। অফিস টাইম শেষে আমি ছোঁয়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর সোয়া আসলো। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। সোয়া, আমার কথাটা তো শোনো। পথ ছাড়ুন আমার। আর আমি আপনার বস, কথাটা যেন মনে থাকে আপনার। সোয়া যেতে লাগলো, তখন আমি ওর হাতটা টেনে ধরলাম। তখনই ঠাস করে আমাকে একটা থাপ্পড় মেরে দিল। আমি সোয়ার এমন ব্যবহার দেখে বেশ অবাক হলাম, কিন্তু ঠোঁটে কোণে একটা ছোট্ট হাসি ফুটে উঠল। ভালোবাসা বিশ্বাসের প্রয়োজন হয়, যেটা তোমার মধ্যে নেই। তুমি আমাকে বিশ্বাসই করো না, তাহলে ভালোবাসবে কি করে? যদি ভালোবাসতে তাহলে বিশ্বাস করতে। আর তোমাকে ভালোবাসার কথা বলে লজ্জা দিব না। ধন্যবাদ তোমাকে এই ব্যবহারটা উপহার দেওয়ার জন্য। আর এই ভালোবাসা ভনিতা না করলেও পারতেন।
কথাগুলো বলে সেখান থেকে চলে আসলাম। চলে যাব হয়তো এই চেনা শহর ছেড়ে। এই শহর শুধু আমাকে কষ্ট দিয়েছে, ভালোবাসা না। চলে যাব হয়তো এই শহর ছেড়ে, আর হয়তো আশা হবে না। ছোঁয়ার কথাগুলো অনেক মনে পড়বে, কিন্তু কিছু করার নেই আমার। ভালোবাসার মর্যাদা যে দিতে পারে না, যার কারণে আজ আমার ভালোবাসার নৌকা মাঝ নদীতে ডুবে যাচ্ছে। শুধু এটাই চাইবো, ছোঁয়া যেন ভালো থাকে। আমার থেকে হাজার গুণ ভালো ছেলে পাবে ও। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে অঝরে বৃষ্টি পড়তে লাগলো। সারা রাত না ঘুমিয়ে ছোঁয়ার সাথে কয়েকটা দিনের কথাগুলো ভাবছিলাম। ওর পাগলামো, নিজের হাতে খাইয়ে দেওয়া, ও শাসনগুলো খুব মিস করব। ও হয়তো এগুলো ভুলে যাবে, কিন্তু আমি ভুলতে পারবো না। মরা আগের মুহূর্ত পর্যন্ত আমি ছোঁয়াকে ভালোবেসে যাব, আর ওর কথাগুলো স্মরণ করে যাব। হাজারো কথা মনে বাসা বেঁধেছিল, কিন্তু সেগুলো যাকে বলতে চেয়েছিলাম আর সেই দূরে। এইসব কথা আর কোনো মানে হয় না। আজ তার আর আমার পথ দুটো দুই ভাগে এসে থেমেছে। আজ থেকে তার আর আমার পথ হয়তো আলাদা হয়ে যাবে চিরতরে। সারা রাত ছাদে কাটিয়ে দিলাম। পরের দিন শরীরে হালকা জ্বর আসলো, তাই অফিসে গেলাম না। 2 দিন পর অফিসে গেলাম। কেবিনে গিয়ে রেজিগনেশন লেটারটা টাইপ করলাম। টাইপ করে সোয়ার রুমের সামনে এসে দাঁড়ালাম। তারপর দরজা নক করলাম। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, তাই দরজাটা খুলে ভিতরে গেলাম। ছোঁয়া আনমনা হয়ে কি যেন ভাবছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চেহারা একদম শুকিয়ে গেছে, চোখ দিয়ে পানি বেয়ে পড়ছে। আমি ওকে ডাক দিলাম, ম্যাম। আমার কথা শুনে ও ধ্যান ভাঙলো, সাথে সাথে নিজের চোখগুলো মুছে নিল। কি ব্যাপার, আপনি এই সময়ে আর এতদিন পর অফিসে আসছেন, সমস্যাটা কি? আমি কিছু না বলে শুধু লেটারটা ওর হাতে দিয়ে দিলাম। কি এটা? আমার রেজিগনেশন লেটার। কথাটা বলার পর ছোঁয়া আমার দিকে কাঁদো কাঁদো চেহারায় তাকালো। ওর মায়াবী চোখ দুটো কিছু বলতে চাইছে, কিন্তু ও মুখ ফুটে তা বলতে পারছে না। ম্যাম, আমি কিছুদিন পর এই শহর ছেড়ে চলে যাব, আর ফিরে আসবো না হয়তো। তাই চাকরি করাটা সম্ভব হবে না। ভালো থাকবেন বলে চলে আসলাম। আজ খুব কষ্ট হচ্ছে। এক সময় ওর কথা ওর থেকে দূরে চলে গিয়েছিলাম, আজ হয়তো আমার ভালোর জন্য যাচ্ছি, আর ওর সাথে ডিভোর্স হয়ে গেছে আমার। তাহলে আমি কেন এত ভাবছি, এত কেন কষ্ট পাচ্ছি? সে আর তো আমার নেই, তাহলে এত কেন ভাবছি? তাকে ঘিরে আর ভাববো না। কিন্তু এই নিষ্ঠুর মনটা কেন জানি কথা শোনে না, বারবার আমার সাথে বেইমানি করে। 5 দিন লাগলো সবকিছু গুছিয়ে নিতে। সব কাজ সেরে নিলাম, কারণ এই শহরে আর কোনোদিন আসা হবে না হয়তো। কিন্তু ছোঁয়াকে আমি দূর থেকে ভালোবেসে যাব। হয়তো এখানে সে আমার হলো না, কিন্তু পরে হয়তো তুমি আমার হবে। রাত 11টা বাজে, বাসা থেকে বের হতে যাব, তখন একটা ফোন আসলো। হ্যালো, কে বলছেন? আমি ছোঁয়ার বাবা বলছি। হ্যাঁ আঙ্কেল, বলেন। আমি জানি তোমাদের মধ্যে কি হয়েছে, কিন্তু মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। আর 7 দিন ধরে কিছু খায় না। 5 দিন আগে দরজা বন্ধ করে দিয়েছে, 1000 টাকার পরও দরজা খোলে না। জানো, যখন তুমি ফিরে আসো সেদিন রাতেও আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল, কারণ ও তোমাকে ফিরে পেয়েছিল। প্লিজ সিয়াম, আমার মেয়েটাকে দূরে ঠেলে দিও না। ওর থেকে দূরে চলে গেলেও হয়তো আর বাঁচবেই না। আমার উপর দয়া করো, আমার মেয়েটাকে আপন করে নাও। কথাগুলো বলে আঙ্কেল কেঁদে দিলেন। আমি এক্ষুনি আসছি, আপনি টেনশন নেবেন না। তাড়াতাড়ি করে ছোঁয়াদের বাসায় গেলাম। আঙ্কেল বসে কাঁদছেন, আমাকে থেকে উঠে আসলেন। আপনি টেনশন নিয়েন না আঙ্কেল, আমি দেখছি। ছোঁয়া রুমের কাছে গিয়ে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি ছোঁয়া ঘরে এক কোণে বসে কাঁদছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওর মুখে কোনো কথা নেই, চুপচাপ কেঁদে যাচ্ছে। আমি একটা কাশি দিলাম। কি হলো, কথা বলবে না? তাহলে আমি চলে যাই বলে যখন উঠতে যাব, তখন হাঁটাতে টান দিল আর ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। ভাবলাম একটা কিস পাবো, কিন্তু শেষ পর্যন্ত একটা থাপ্পড় পেলাম আমার কপালে। আর কোনোদিন যদি ছেড়ে যাওয়ার কথা বলেছিস তাহলে মেরে ফেলবো। বলে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর, এতদিন ধরে খাওয়া করেনি কেন, চলো খাবে। না, পরে খাবো, এখন এভাবেই থাকবো। না খেলে তো তোমার শরীর খারাপ করবে, আর আমি চাই না আমার বউকে খারাপ দেখাক। আগে কিস খাবো। কি? তখন ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে লাগিয়ে দিল। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। এখন চলো, খাওয়া করবে। কোলে করে নিয়ে চলো। এই আটার বস্তা কোলে নিলে তো মরেই যাব। কি বললি? সরি। আমি ওকে কোলে তুলে নিয়ে নামতে লাগলাম। নামতে নামতে ও তাকিয়ে আছে আমার দিকে, আর বারবার একটা করে গালে কিস দিচ্ছে। আমি ওর কাণ্ড দেখে মুসকে মুসকে হাসতে লাগলাম। ওকে খাইয়ে দিলাম। তারপর ওকে কোলে নিয়ে আবার ছাদে আসলাম। দুজনে দোলনায় বসে আছি। আমি ছোঁয়ার কোলে শুয়ে আছি। ছোঁয়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে একটা করে পাপ্পি দিচ্ছে। হঠাৎ করে ডিভোর্স পেপারটার কথা মনে পড়ে গেল। আমি উঠে বসলাম। ছোঁয়া আমার কাঁধে মাথা রাখলো। ডিভোর্স পেপারটা পুড়িয়ে ফেলেছি। এরপর দুজনে কিছুক্ষণ চুপ থাকলাম। হঠাৎ করে ছোঁয়া বলল, আমাকে আর ছেড়ে যাবে না তো?
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার হাত ধরে পাশে থাকবো। আমাকে মাফ করে দাও কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। মাপ চাইতে হবে না, ভালোবাসা দিয়ে পুষে নিব আমি। জড়িয়ে ধরলাম সোহাকে, 2004 দিন রাতটা উপভোগ করতে লাগলাম। পরিপূর্ণ হলো আমাদের ভালোবাসা।